এবার আসবো আফিফ হোসেন ধ্রুবর কথায়, মানে যিনি আজকে 12তম প্লেয়ার হিসেবে কাজ করেছেন নিউজিল্যান্ডের হয়ে। মানে মোমেন্টামটাকে একেবারে সুন্দর করে নিজ হস্তে শিফট করে দিয়ে গেছেন নিউজিল্যান্ডের জন্য। মানে কিভাবে তিনি আসলে এত স্লোইশ খেললেন আমার আসলে মাথায় ধরছে না, আমার বোধগম্য না। তিনি ব্যাট করার সময় তার হাঁটু কেন কাঁপছিল, লিটারেলি কয়েকজন ভাই পোস্টও করেছেন এটা নিয়ে যে আফিফের হাঁটু কেন কাঁপছে। মানে এটা তো আক্ষরিক অর্থে হাঁটু কেঁপেছে কিনা এক্স্যাক্ট ওইটা তো ওইভাবে দেখা যায় না, বা বিষয় হচ্ছে মানে তিনি খুবই নড়বড়ে ছিলেন আর কি, ঠিক আছে। এক্স্যাক্টও দেখা যেতে পারে, একটু স্লো করলে দেখবেন যে হাঁটা আসলেই কেঁপেছিল হয়তো, ঠিক আছে। তো তিনি মূলত আজকের ম্যাচের মোমেন্টামটা একেবারে শিফট করে দিয়ে গেছেন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের দিকে। তার জন্যই মূলত ম্যাচের মোমেন্টামটা শিফট হয়েছে এবং সেই প্রেশারে আসলে বাদবাকি কেউ সেভাবে সঙ্গ দিতে পারেনি। আরও একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তার আসলে ব্যাটিং সেন্স মানে খুবই বাজে একটা অবস্থায়। তারপর হচ্ছে তার অফ ফর্ম, তিনি বোলিংয়ে কিছুটা ইমপ্রুভ করেছেন এটা বলতে হবে। কাজ করছেন দেখলাম বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিসে, বেশ কয়েক মাস ধরে মানে তিনি কাজ করার চেষ্টা করছেন, ইমপ্রুভ করার ট্রাই করছেন। তবে ব্যাটার মিরাজকে বোধ হয় খুব একটা পাওয়া যাবে না। সো মিরাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় শুধুমাত্র কোনো একটা কোলাপসের মতো সিচুয়েশন হতে পারে, এমন মনে হলে তিনি কোলাপস ঠেকাতে পারবেন। এর বাইরে তার থেকে বেসিক আর কিছু আশা করা যাচ্ছে না এই মুহূর্তে। মানে মিরাজ এসে একটা সুন্দর জুটি করে জিতিয়ে দিয়ে যেতে পারতেন, শুধু বেসিক ক্রিকেটটা খেলতে যদি পারতেন, সেটাও তিনি পারছেন না। ওই ইনোভেটিভ হতে যে কি ঘোড়ার ডিম খেললেন, তিনি মারার প্ল্যান করেছেন পেছনে, তিনি এটাকে ঘুরিয়ে দিলেন, মানে বোলার তাকে ফলো করছিল। সো তিনি সেটা মানে বেশি আগে থেকে ইনিশিয়েটিভ নিলে যা হয় আর কি, বোলার রিড করে ফেলেছে এবং তিনি ইভেনচুয়ালি পারেননি। এনিওয়েজ, এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাটিং ইনিংসের সামারি। আর রিশাদের ব্যাপারে কি বলবো, তিনি হয়তো নিজেকে একজন প্রতিষ্ঠিত বোলার হিসেবেই কল্পনা করেন। মাঝে মধ্যে হাসারাঙ্গা বা লেগিদেরকে পেলে হয়তো কিছু ছয় মেরে কয়েকটা ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারবেন, বাট ওয়ান ডেতে রিশাদের থেকে অনেক কিছু প্রত্যাশা করা আমাদের কাছে বেশি মানে কাম্য ছিল, কারণ এখানে বল আপনি বেশি ফেস করতে পারবেন, সো এখানে সময় পাবেন, বিগ হিটিং অ্যাবিলিটি রয়েছে। সো বেসিক ডিফেন্সটা একটু ভালো করতে পারলে, 20-25টা বল খেলতে পারলে, 3-4টা বিগ হিট করতে পারলে, স্ট্রাইক রোটেশন করতে পারলে, ইম্প্যাক্টফুল 35 থেকে 40 রানের ইনিংস আপনি অনায়াসে খেলতে পারেন। যেই পজিশনে আপনি নামেন সুযোগ থাকে আসলে এই টাইপের নক খেলা, অ্যাটলিস্ট 25+ নক তো খেলাই যায় হর হামেশা, সেটা তিনি আসলে পারছেন না। এনিওয়েজ, এই দলের মূল সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। কোনোদিন টপ অর্ডার ক্লিক করে, মিডল অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। সেটাতে ব্যর্থতা ঢাকার জন্যই হচ্ছে লিটন এবং ধ্রুবকে আনা হয়েছে। ধ্রুব মোটা দাগে ব্যর্থ, লিটন মোটা দাগে এই মুহূর্তে মোটামুটি সফল বলা চলে। তবে আমাদের আসলে প্রপার মিডল অর্ডার আসলে বলতে এই মুহূর্তে কিছু নেই। হৃদয়ে কাজ করছেন, হৃদয়ে একটু বেশি স্লোইশ খেলেন, ওই হৃদয়ের একটা 50 কিংবা লিটনের 50ও যদি আমি ধরে নিই, ধরলাম তিনি 55 রান করে আউট হলেন, 9টা রান বা 10টা রান বাড়িয়ে দিলাম, আমরা কি ম্যাচ জিতেছি? জিততে তো পারিনি। সো মিডল অর্ডারে আসলে লম্বা সময় খেলতে হয়, লম্বা রান বড় রান নক খেলতে হয়, লম্বা সময় ধরে সময় কাটাতে হয়, সেটা আসলে করতে কেউ পারছে না। সো এই একটা 50 বা একটা 45 আসলে দলের খুব একটা হেল্প করবে না। সো আমাদের টপ অর্ডার নিয়ে খুব একটা চিন্তা নেই। সৌম্য আছেন, তিনিও যথেষ্ট ভালো করেন, সাইফ এক ম্যাচে ভালো করছেন, তামিম টার্গেট কম পেলে ভালো করেন বা শুরুতে ব্যাট করলে ভালো করেন। মোটা দাগে ভালো কিন্তু করেন, তারা সাফেল করলেও ভালো করছেন। সমস্যাটা হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন। এটা আসলে এটা কিভাবে কি করতে হবে, ব্যাটারদেরকেই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। একটু ব্রেইন কাজে লাগিয়ে খেলতে হবে। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।